ইতিহাসের সাক্ষী। 1964 অক্টোবর মাসে তৎকালীন পূর্ব জার্মান কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে 57 জন পূর্ব জার্মানির বাসিন্দা পালিয়েছিলেন পশ্চিম জার্মানিতে। পালানোর জন্য সবচেয়ে সফলভাবে কাজ করেছিল বার্লিন প্রাচীরের নিচ দিয়ে তৈরি যে সুড়ঙ্গ পথ, তা পরিচিত হয়েছিল টানেল 57 নামে। প্রায় 50 বছর আগে ওই সুড়ঙ্গ খুঁড়েছিল এমন দুজনের স্মৃতিচারণ নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। বার্লিন শহরের মধ্যে দিয়ে তোলা ঐতিহাসিক বার্লিন প্রাচীরের 200 ফুট উপরে বিমান থেকে সাংবাদিক ডেভিড স্মিটেন ওই প্রাচীরের বর্ণনা দিচ্ছিলেন এভাবে। পশ্চিম বার্লিনের প্রায় 20 লাখ মানুষকে বিচ্ছিন্ন রেখে তৈরি হয়েছে 100 মাইল দীর্ঘ এই দেওয়াল। এর মধ্যে 20 মাইল প্রাচীর শহরটাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করেছে। যে কোনো রকম চলাচল আটকানোর জন্য প্রাচীরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বৈদ্যুতিক বেড়া, রয়েছে পরিখা, পাহারা কুকুর, রক্ষী চৌকি আর 9 ফুট উঁচু দেওয়াল। শহরের প্রধান অংশই ছিল ওই প্রাচীর, বলছিলেন রালফ কাবিচ। পশ্চিম বার্লিনে তখন কয়েক পা এগুলেই সামনে ওই দেওয়াল। শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব বা পশ্চিম যেদিকেই যান, পশ্চিম বার্লিন তখন দেওয়াল বা বেড়া দিয়ে ঘেরা। ওই প্রাচীর তোলার অল্প কিছুদিনের মধ্যেই রালফ কাবিচ পশ্চিম বার্লিনে চলে যান। সেখানে তাঁর সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয় যার নাম ইয়াকিম নয়মান। ভুয়া পাসপোর্ট নিয়ে পূর্ব জার্মানি থেকে আগেই পালিয়েছিলেন ইয়াকিম। তার প্রেমিকা ক্রিস্টা থেকে গিয়েছিলেন পূর্ব জার্মানিতে, কিন্তু তখন তিনিও পূর্ব থেকে পশ্চিমে পালিয়ে আসতে চান। আগে কাঁটাতারের বেড়া কেটে পালানো সম্ভব ছিল, এমনকি কেউ কেউ সীমান্ত এলাকার বাড়ির জানলা থেকেও ঝাঁপ দিত। এমন খবর শোনা যেত প্রায়। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণের জন্য পূর্ব জার্মানির গোয়েন্দা পুলিশ স্টাজি ক্রমশই শক্ত হাতে রাশ টানতে শুরু করল। এভাবে পালানো কঠিন হয়ে দাঁড়াল। কাজেই আন্দোলনকর্মী, যাদের বেশিরভাগই ছিল শিক্ষার্থী, তাদের মাথায় এলো নতুন একটা আইডিয়া। তারা ঠিক করল বন্ধু ও আত্মীয় স্বজনদের পালানোর জন্য প্রাচীরের নিচে সুড়ঙ্গ খুঁড়বে। প্রথম যে সুড়ঙ্গটি তৈরিতে ইয়াকিম সাহায্য করেছিলেন সেটি বানে ভেসে গেল। দ্বিতীয়বার সুড়ঙ্গ খোঁড়ার খবর কেউ স্টাজি গোয়েন্দাদের কানে তুলে দিল, বলছিলেন ইয়াকিম নয়মান। স্টাজি গোয়েন্দারা পূর্ব বার্লিনে এক বাসার মাটির নিচের ঘরে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা তো পালানোর জন্য তখন খুবই ব্যস্ত, কিন্তু দেখা গেল সুড়ঙ্গের ওপাশ দিয়ে কেউ বের হচ্ছে না। হঠাৎ দেখা গেল যারা ভেতরে ঢুকেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ছিল ইয়াকিমের প্রেমিকা ক্রিস্টাও। এরপর নতুন এক পরিকল্পনার কথা ইয়াকিমের কানে এলো। সেটা ছিল বেনাওয়ার স্ট্রাসায় পুরনো একটা বেকারির তলা দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার প্ল্যান। ওই পরিত্যক্ত বেকারির চারপাশে কাঠের তক্তা এঁটে সেখানে ঢোকার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। কাজেই জায়গাটা ছিল কিছুটা আড়ালে। বেনাওয়ার স্ট্রাসা নামে রাস্তাটা ছিল কার্যত একেবারে সীমান্তে। ওই ছাত্ররা আগেও সেখানে ছোটখাটো একটা সুড়ঙ্গ তৈরি করেছিল। স্টাজিরা ওই সুড়ঙ্গের খোঁজ পাওয়ার আগে 3 জন সেখান দিয়ে পালাতে সক্ষম হয়। কাজেই তাদের মনে হয়েছিল আবার চেষ্টা চালানোর জন্য সেটাই আদর্শ জায়গা। রালফ কাবিচ। পূর্ব জার্মানির গোয়েন্দারা ভাবতেই পারেনি যে ওই একই জায়গা আমরা আবার ব্যবহার করব। কাজেই মাটির প্রায় 11 মিটার নিচ দিয়ে আমরা পূর্ব জার্মানির দিকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করলাম। কাজ শুরু হলো 1964 এপ্রিল মাসে, তবে কাজ এগোতে লাগলো খুবই ধীর গতিতে। আমরা দিনরাত কাজ করতাম, 12 ঘন্টা করে 2 শিফটে। খোঁড়ার কাজের জন্য ছিলাম আমরা মাত্র 20 থেকে 25 জন ছাত্র। সুড়ঙ্গের পরিধি ছিল খুবই ছোট, মাত্র 80 থেকে 90 সেন্টিমিটার। তার ভেতরে হাঁটা চলা করা সম্ভব ছিল না, এতটাই সরু। আমরা সেখানে চিত হয়ে শুয়ে পা দিয়ে কোদাল চালাতাম। পা দিয়ে কোদাল ঠেলে শক্ত কাদামাটি কাটতাম, যার জন্য খোঁড়ার কাজটা ছিল খুবই কঠিন। এক শিফটে মানে 12 ঘন্টায় মাত্র 1 মিটার খুঁড়তে পারতাম।
for 2 or 3 weeks. আমরা ওই সুড়ঙ্গেই থাকতাম। সেখানে আমরা 2-3 সপ্তাহ ছিলাম। কিছু তরুণ যুবক প্রতিদিন দুবার করে ওই বাড়িতে ঢুকছে বেরুচ্ছে দেখলে লোকের মনে সন্দেহ হতো। তাই আমরা ওই সুড়ঙ্গের ভেতরেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। খুবই কঠিন ছিল ওই সুড়ঙ্গবাস। And we lived in this cellar, so it was a hard time, of course. সময় লাগলো 5 মাস এবং অবশেষে সাফল্য এলো 64 সালের অক্টোবর মাসে। The one who was digging came back with a little bit of a plant. সুড়ঙ্গ খুঁড়ছিল যারা, তাদের মধ্যে একজন একদিন এক টুকরো মাটি নিয়ে দৌড়ে এলো। দেখলাম মাটির সঙ্গে একটা গাছের একটু অংশ, সামান্য একটু ঘাস বা শেকড়। সে বলল, শোনো, আমার মনে হচ্ছে মাটির উপরের কাছাকাছি পৌঁছে গেছে। We are at or at least very close to surface. সেই সময় পশ্চিম জার্মানির পাসপোর্টধারীরা একদিনের ভিসা নিয়ে পূর্ব বার্লিনে ঢুকতে পারত। কাজেই একজন ছাত্রকে একদিনের ভিসায় সেখানে পাঠানো হলো দেখতে যে 145 মিটার দৈর্ঘ্যের যে সুড়ঙ্গ ইতিমধ্যেই খোঁড়া হয়েছে তা পূর্ব বার্লিনে ঠিক ঠিক জায়গায় গিয়ে উঠছে কিনা। He of course went from house to house and was listening. সে বাড়ি বাড়ি গিয়ে শোনার চেষ্টা করলো কোথাও থেকে শব্দ আসছে কিনা। শেষমেশ সে ওই বাড়ির পেছনের আঙিনায় গিয়ে পৌঁছল যে বাড়িতে গিয়ে আমাদের সুড়ঙ্গটা শেষ হয়েছে। সে নিচ থেকে মাটি খোঁড়ার বা মানুষের কথাবার্তার শব্দ শুনতে পেল। At least he heard some noise from us. পরিকল্পনা অনুযায়ী সুড়ঙ্গের বেরোনোর মুখটা শেষ হওয়ার কথা ছিল 55 নম্বর স্টেলিৎসা স্ট্রিটের এক পোড়ো বাড়ির মাটির নিচের ঘরে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সুড়ঙ্গের শেষ মুখটা বেরোলো কয়েক মিটার আগেই বাড়ির পেছনের উঠানে একটা অব্যবহৃত শৌচাগারের ভেতর দিয়ে। তাদের মনে হলো এতেও কাজ হবে। পূর্ব জার্মানি থেকে যারা পালাতে চায় তাদের কাছে খবর পাঠানো হলো পরের দিন সন্ধ্যায় স্টেলিৎসা স্ট্রিটে হাজির হতে। You go up towards the wall. বলা হলো 55 নম্বর বাসার দেওয়ালের কাছে গিয়ে দরজায় টোকা দিতে এবং ফিসফিস করে একটা সাংকেতিক শব্দ উচ্চারণ করতে। শব্দটা হলো টোকিও। And you whisper a code word, Tokyo. রালফের আশা ছিল পূর্ব বার্লিনে তার কাজিনের কাছেও খবর পৌঁছবে এবং সে আসবে। অন্যদিকে ইয়াকিম জানতেন না ক্রিস্টা তখনও জেলে বন্দী কিনা। এরপর যেদিন তাদের পালানোর দিন এলো তখন ইয়াকিমের হাতে এলো একটা চিঠি। And she wrote me that she is out of prison. সে আমাকে লিখল সে জেল থেকে ছাড়া পেয়েছে মেয়াদ ফুরোনোর 5 মাস আগেই। আমাকে ক্রিস্টার সঙ্গে যোগাযোগের জন্য তখন একজনকে খুঁজে বের করতে হলো। I had to find somebody to contact her. ইয়াকিম নিজেও ইতিমধ্যে সুড়ঙ্গ পথে তার যাত্রা শুরু করলেন। তার উপর দায়িত্ব ছিল পূর্ব জার্মানিতে সুড়ঙ্গ থেকে বেরোনোর মুখে তিনি দাঁড়িয়ে থাকবেন এবং যারা পালাতে চাইছে তাদের সাহায্য করবেন। That was of course the most dangerous moment of my life, I think. সেটা ছিল আমার মতে আমার জীবনের সবচেয়ে বিপজ্জনক সময়। আমরা 4 জন বন্ধু, 4 ছাত্র শরণার্থীদের আসার অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে রইলাম। প্রায় রাত 8টা নাগাদ প্রথম শরণার্থী এলো। The first refugees came. প্রত্যেক শরণার্থীকে সেখানে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। ইয়াকিম সেটা জানতেন, আর এটাও জানতেন যে ক্রিস্টার কাছে খবর ঠিকমতো পৌঁছে থাকলে সে ওখানে 10:30টায় পৌঁছবে। But I had no watch and so I had no idea how late. তবে আমার হাতে কোনো ঘড়ি ছিল না, কাজেই রাত তখন কত আমার সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। হঠাৎ করে আমার একজন বন্ধু বাড়ির ভেতর থেকে একজন তরুণীকে নিয়ে বেরিয়ে এলো। আমাকে বলল, খুব সাবধান, ও খুব নার্ভাস হয়ে আছে। আমরা দুজন দুজনকে চিনতে পারলাম। আমরা দুজন রাতের অন্ধকারে পূর্ব বার্লিনের সেই বাড়ির উঠানে খুব কাছাকাছি এসে দাঁড়ালাম। Stood very close together on the dark yard in East Berlin. ইয়াকিম ক্রিস্টাকে খুব সাবধানে সুড়ঙ্গের ভেতরে নামিয়ে দিলেন। ক্রিস্টা তাকে সঙ্গে যেতে অনুরোধ করেছিলেন, কিন্তু ইয়াকিমের পক্ষে সেই অনুরোধ রাখা সম্ভব ছিল না, কারণ আরও অনেকে তখন তার সাহায্যের ওপর নির্ভর করছে। সেই রাতে 28 জন পূর্ব জার্মান সুড়ঙ্গ পথে পালিয়েছিল। পরের রাতে আবার খোলা হলো সেই সুড়ঙ্গ। সেই রাতে পালালো আরও 29 জন। এরপর মধ্যরাত নাগাদ স্তাজিরা ওই পোড়ো বাড়ির সন্ধান পায় এবং সেখানে গোলাগুলি বিনিময় হয়। একজন পূর্ব জার্মান সীমান্তরক্ষী মারা যায়, আর ইয়াকিম সহ 4 জন ছাত্র এক চুলের জন্য প্রাণে বেঁচে সুড়ঙ্গ পথে ফেরত যান। These 4, they broke any record. ওই সুড়ঙ্গের মধ্যে হামাগুড়ি দিয়ে 4 জন যে ছোটা ছুটছিল তা আমার মনে হয় বিশ্বের সব রেকর্ড ভেঙে দিয়েছিল।
পশ্চিম বার্লিনের পৌঁছে তারা হাফ ছেড়ে বেঁচেছিল। ভোর রাতে সবাই বাড়ি ফিরলাম। মনে আছে বাসায় ফিরে আমি খুব কেঁদেছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। অক্টোবর মাসে সেই 2 রাতে যে 57 জন পালাতে পেরেছিল তাদের মধ্যে রালফের কাজিন ছিলেন না। এর কয়েক মাস পর বিয়ে করেন ইয়াকিম আর ক্রিস্টা।